প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চেম্বার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের যে পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন সেই চ্যাপ্টারটা আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে প্রিজারভেটিভস নিয়ে পড়েছি। এখন আমরা আজকে কৌটাজাতকরণ বা ক্যানিং, সাথে হচ্ছে কি সাসপেনশন, কলাইডধর্মী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসো আমরা আজকে একটু কৌটাজাতকরণ, প্রথমে কৌটাজাতকরণ বা ক্যানিং এর মূলনীতিটা পড়ি। কৌটাজাতকরণ বলতে কিরকম বুঝে? ধরো আমরা কোনো কিছু একটা তৈরি করছি, মানে কোনো একটা ফল সংগ্রহ করে সেটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবো, তখন সেক্ষেত্রে সেটা কোটা, মানে কোনো একটা কোটার মধ্যে সেটা সংরক্ষণ করে রাখার প্রক্রিয়াটা হচ্ছে কৌটাজাতকরণ। সেটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কেমিক্যাল জিনিস ইউজ করে, তারপর তাপমাত্রা ইউজ করে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। আমরা একটু দেখি প্রথমে কি করতে হবে। প্রথমে আমি যে খাদ্যটাকে সংগ্রহ করব, কোটাজাত করব, সেটাকে সংগ্রহ করতে হবে। ধরো আমি আজকে একটু পেয়ারা করলাম, ঠিক আছে, বা তোমার বিভিন্ন ধরনের ফলমূল বা বিভিন্ন শাকসবজি আমি কোটাজাত করব, মানে কোনো একটা কোটার মধ্যে এটাকে রাখবো, বা বিভিন্ন ধরনের তোমার মাছ বা মাংস, ঠিক আছে। সেই খাদ্যগুলোকে প্রথমে আমার কাজ হচ্ছে কি সংগ্রহ করা। সেই খাদ্যগুলোকে আমি কি করব, প্রথমে সংগ্রহ করার পর সেখান থেকে আমি বাছাই করব বলতে কিরকম, ধরো আমি বিভিন্ন ধরনের ফল বা কোটাজাত করতে আছে, এই ফলগুলো কি করব আমরা, ওই ফলের মধ্যে দেখবো মাঝে মাঝে কি থাকবে, বিভিন্ন ধরনের কি লাগানো থাকে। কিরকম লাগানো থাকবে, যে বিভিন্ন ধরনের, যেমন বিভিন্ন ময়লা বা বিভিন্ন দাগ লেগে থাকে বা বিভিন্ন পোকামাকড় থাকে এই ধরনের কি খাদ্যদ্রব্যের মধ্যে, বা যে ফলগুলো সংগ্রহ করছি সেগুলোর মধ্যে, সেগুলোকে আমি বাছাই করে ভালোগুলোকে আমি আলাদা করে রাখলাম। তা ভালোগুলোকে আলাদা করে রাখার পর সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। কেন নিতে হবে ধৌতকরণ, কেন সেখানে ময়লা লেগে থাকতে পারে। ময়লা কেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এগুলো আসে, বিভিন্ন ধরনের বাহ্যিক যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে ভালো মতো করে। পরিষ্কার করার পর সেগুলো কি করবো আমরা টুকরাকরণ, ধরো টমেটো বলো বা পেয়ারা বলো বা যে কোনো কিছু বলো, সেগুলো আমি কী করবো, টুকরা করব, যাতে কোটাতে ঠিক মতো করে রাখা যায় এবং ওখানে বেশি পরিমাণ এখানে স্পেস পাই যেখানে রাখার জন্য। টুকরাকরণ করার পর সেগুলোকে আমি ভাপানো বা ব্লাঞ্চিং মানে কীরকম, এটা ধরো আমরা জানি যে কোনো একটা কি এনজাইম বা অণুজীব কোনো একটা ফলের মধ্যে বা কোনো একটা কোটার মধ্যে, যে কোনো কিছুর মধ্যে, মানে একটা ফলের মধ্যে 10 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওরা খুব টিকে থাকতে পারে, ঠিক আছে। তা আমি যদি এখন তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিই, 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি 5 থেকে 10 মিনিট যদি মানে তাপমাত্রা চালনা করি, ঠিক আছে, তখন সেখানে কি হবে, সেখান থেকে এই কি এনজাইমগুলো কি সহজে সরে যেতে পারে বা মারা যেতে পারে। তো এই ভাপানো মানে হচ্ছে তাপমাত্রা দিয়ে সেটাকে ভালো মতো সিদ্ধ করা, বলছি আমরা শুদ্ধ ভাষায় বলি সিদ্ধ, মানে সেটাকে ভালো মতন তাপমাত্রা দিয়ে অনেকক্ষণ ধরে সেটাকে কি করবো, ওই এনজাইম বা অণুজীবগুলোকে ধ্বংস করব। তারপরে এই ভাপানোর পর সেগুলোকে আমরা কি করব, কোটায় সংরক্ষণ করব। কোটার মধ্যে, যে কোটাটার মধ্যে আমরা রাখবো, সেই কোটার মধ্যে আস্তে আস্তে সেখানে প্রবেশ করিয়ে সেগুলো রেখে দেবো। তারপর বিভিন্ন প্রিজারভেটিভ যোগ, যেমন আমি ধরো বিভিন্ন আচার সংরক্ষণ করছি বা বিভিন্ন টমেটো, ঠিক আছে, সেখানে কি করবো আমি 2-3 ফোঁটা বা 1 চামচ করে আমি কি করব, ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড বা যে কোনো ধরনের অ্যাসিড আমি সেখানে যোগ করে দেবো, যেখানে প্রিজারভেটিভস বলে, যেমন অ্যাসকর্বিক অ্যাসিড বলো বা সাইট্রিক অ্যাসিড বলো, সেগুলো আমি যোগ করে দেবো প্রিজারভেটিভস। গত ক্লাসে আমরা প্রিজারভেটিভস নিয়ে বললাম। তারপর কি করব, বায়ু নিঃসরণ করতে হবে। বায়ু নিঃসরণ বলতে এখানে কি, বায়ু নিঃসরণ হচ্ছে অনেকটা হচ্ছে তোমার কি এক্সজস্টেস বলা হয় আর কি, যেটা হচ্ছে কি, ধরো আমি যে আগুলো দিলাম, প্রিজারভেটিভ দিলাম, সেগুলো হচ্ছে সিরাপ আকারে থাকে, ঠিক না। এখন সিরাপগুলো কী হয়, পুরো পাত্রে যে কোনো জায়গায় না পৌঁছাতেও পারে, ঠিক আছে, সব জায়গায় পৌঁছাবার সম্ভাবনা কম থাকে, ঠিক আছে। কেন, ওটার পরিমাণটা চারিদিকে স্পেসটা কম থাকার কারণে এটা চারিদিকে সর্বত্র ছড়িয়ে পড়ে না। তখন কি করব, সেখানের মধ্যে আবার ফাঁকা বায়ু থেকে যায়। এখন বায়ু থাকলে একটা ঝামেলা করা হয় কি জানো, বায়ু এবং পানি যে কোনো কিছুতে থেকে থাকে, বায়ু এবং পানি বারবার বলছে, সেখানে অণুজীব এবং কি এনজাইমগুলো সহজে আবার সেখানে তাদের কি ক্রিয়া সম্পন্ন করতে পারে, তাদের ক্রিয়া শুরু করতে পারে। এখানে বায়ু এবং পানির সাথে তারা সহজে ক্রিয়া করতে পারে। তাহলে এগুলোর মধ্যে বায়ু থাকতে পারে, আমি বায়ুটাকে কি করব, 10 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 5 থেকে 10 মিনিট সেখানে কোটায় 2/3 পানিতে ডুবিয়ে রেখে, গরম পানির মধ্যে কোটাটা 2/3 ডুবিয়ে রেখে তারপর কি করব, সেটাকে আবার সরিয়ে নেব। তখন ওইখান থেকে দেখবা ওই বায়ুটা বেরিয়ে যাবে সম্পূর্ণ এবং পুরা সিরাপটা পুরা কোটার মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়বে।
তারপর সাথে সাথে আমাকে কি করতে হবে জানো, এটা যখন বায়োটা যখন বেরিয়ে যাবে সাথে সাথে আমার কোটার মুখটা কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, সিলিং যেটাকে বলে সিলিং আর কি, সিলিংয়ের মুখ দ্রুত বন্ধ করে দিতে হবে যাতে সেখানে আবার পরবর্তীতে কোনো বায়ু প্রবেশ করতে না পারে। এরপর আমাকে সেখান থেকে জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার পর, জীবাণুমুক্ত করার জন্য আমরা কি করতে হবে, সেখানে রেট্রিং করতে হবে। রেট্রিং মানে কি, এটাকে অনেকটা কি স্টেরিলাইজ বলা হয়। যেমন কি সিল্কিত খাদ্যটি অ্যাসিড জাতীয় হলে 100°C তাপমাত্রার নিচে, মানে 80 থেকে 95°C প্রায় 25 থেকে 30 মিনিট স্টেরিলাইজ বা জীবাণুমুক্ত করা হয়। মানে স্টেরিলাইজ বলতে হচ্ছে কি, ওটা একটা জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া, যেটা একটু একটু গরম ভাপ দিয়ে বা বিভিন্নভাবে ঝাঁকিয়ে করে 25 থেকে 30 মিনিট, যদি অ্যাসিডটা কি হয় কি, মানে কি খাদ্যটি অ্যাসিড জাতীয় হয়, তখন একটু 25 থেকে 30 মিনিট সেটাকে কি করতে হবে, স্টেরিলাইজ করে জীবাণুমুক্ত করা হয়। আর অ্যাসিডের পরিমাণটা যদি সেটা যদি কম হয়, ঠিক আছে, তাহলে উচ্চ তাপমাত্রায় প্রায় 120°-র উপর তাপমাত্রায় 90 থেকে 120 মিনিট স্টেরিলাইজ করতে হয়। মানে অ্যাসিডটা যত বেশি শক্তিশালী হবে তত কম সময় ধরে সেটাকে কি করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। আর অ্যাসিডটা যদি একদম কি হয়, দুর্বল হয়, ঠিক আছে, তাহলে আরও বেশি তাপমাত্রায় সেটাকে কি করতে হবে, স্টেরিলাইজ করতে হয়। এটাকে রেট্রিং প্রক্রিয়া বলা হয়। এরপর আমি ওটাকে কি করবো, ওটাকে শীতল করতে হবে। শীতল মানে অনেকক্ষণ একটা নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে হবে। তারপর সেখানে লেবেল করতে হবে। লেবেলের মধ্যে ওই তুমি যে প্রোডাক্টটা যেখানে আছে, যে আমরা বিভিন্ন ধরনের সসের মধ্যে প্রাণ বা যে কোনো কিছু লাগা থাকে, বিডি, এগুলো লেবেলিং করতে হয়। তারপর সেখানে এগুলোকে একটা জায়গায় সংরক্ষণ করে বাজারজাত করতে পারবো, বা নিজেরাও কিন্তু ওটা ব্যবহার করতে পারবো। তো এভাবে হচ্ছে কি কোটাজাতকরণ বা স্ক্যানিংকরণ প্রক্রিয়া এভাবে কিন্তু সম্পন্ন করতে হয়, এবং একটা কি বস্তুকে বা কোনো একটা খাদ্যকে এভাবে আমি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? আমরা একটু আগে কোটাজাতকরণ বা ক্যানিং প্রক্রিয়া দেখলাম। এখন এই চ্যাপ্টার জন্য কিছু ক বা খতে অনুধাবনমূলক কোশ্চেন এসে থাকে, সেই ধরনের টপিকগুলো একটু আলোচনা করব। তার মধ্যে প্রথমে আসো সাসপেনশন এবং কোয়াগুলেশন, এই দুটো নিয়ে কিন্তু প্রায় সময় কিন্তু কোশ্চেন এসে থাকে। তারপর কলেট মিশ্রণ, ওগুলো নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করব। প্রথমে সাসপেনশন জিনিসটা একটু দেখি। সাসপেনশন হলো একটি সেমি সলিড মিশ্রণ। সেমি সলিড বলতে এটা তরলও না, আবার এটা কি কঠিনও না, ঠিক আছে। তরল এবং কঠিনের মধ্যবর্তী যেটা আর কি, মানে সামান্য কঠিন থাকবে সামান্য তরল থাকবে, এই ধরনের মিশ্রণকে সেমি সলিড মিশ্রণ বলে। তো এটা একটা সমসত্ব না অসমসত্ব মিশ্রণ, এই সাসপেনশন। তা যে অসমসত্ব মিশ্রণে বিস্তৃত দশার পদার্থটি বিস্তার মাধ্যমে বিস্তৃত অবস্থায় থাকে তাকে সাসপেনশন বলে। যেমন একটা এক্সাম্পল দিই, অ্যান্টাসিড সিরাপ। আমরা ধরো অ্যান্টাসিড সিরাপটা নিই, ধরো এটা হচ্ছে অ্যান্টাসিড সিরাপের বোতল থাকে, ঠিক আছে, এটা তো সিরাপ, ঠিক আছে, অ্যান্টাসিড সিরাপ। তো এখানের মধ্যে কি হয়, এই বিভিন্ন তরল পদার্থ থাকে, আমরা যেটা সিরাপটা খেয়ে থাকি অ্যান্টাসিড সিরাপ। অ্যান্টাসিড সিরাপের তরল পদার্থের নিচে দেখবা, যখন তুমি অনেক অ্যান্টাসিড সিরাপটা যখন ডাক্তাররা বলে ভালো মতো ঝাঁকিয়ে তারপর খাওয়ার জন্য, ঝাঁকিয়ে কেন খেতে বলে, এখানের মধ্যে যে তরল পদার্থ থাকে, এই তরল পদার্থ যেটা, এই তরল পদার্থের নাম হচ্ছে কি মানে কি বলা হয়, বিস্তৃত মাধ্যম বা বিস্তার মাধ্যম বলা হয় এটাকে, ঠিক আছে। এই তরল দশাটাকে মাথা রাখবা, যে তরলটাকে থাকে সেটা হচ্ছে কি বিস্তার মাধ্যম। আর ওই যে দেখবা কিছুদিন ধরো তুমি 2 দিন রেখে দিলা, তারপর নিচে দেখবা ওই অ্যান্টাসিড সিরাপের সাদা ঘন, এদিকে নিচে একদম কি দেখবা, একদম সাদা ঘন মতন একটা লেয়ার সৃষ্টি হয়েছে। এই সাদা ঘন লেয়ারটার নাম হচ্ছে কি তোমার বিস্তৃত দশা। মানে বুঝলে, তাই এটাকে ঝাঁকালে এটা তখন আবার একসাথে মিশ্রণ হয়ে যায়। ওই তরল অংশটা দেখবা অ্যান্টাসিড সিরাপ যখন নেবা, সাদা বোতল, উপরে দেখবা একটা সাদা অংশ তরল জলীয় অংশ থাকে, সেই অংশটা হচ্ছে বিস্তার মাধ্যম। আর নিচে দেখবা ওই সাদা ঘন অধক্ষেপের মতো একটা কিছু পড়ে আছে, জমে আছে, নাড়ালে আবার দুইটা আবার মিক্স হয়ে যায়, ওর নিচে ঘন তরল অংশটার নাম হচ্ছে বিস্তৃত দশা। তাহলে এই যে অসমসত্ব মিশ্রণে বিস্তৃত দশার পদার্থটি, এই বিস্তৃত দশার পদার্থটি ওই সাদা ঘন অংশটা বিস্তার মাধ্যমে পানির সাথে মিশে যায়, বিস্তৃত অবস্থায় থাকে, মানে মিশ্রিত অবস্থায় থাকে, তখন তাকে আমরা কি সাসপেনশন বলবো, যেমন অ্যান্টাসিড সিরাপ, ঠিক আছে। সাসপেনশনের বৈশিষ্ট্য হচ্ছে কি, এটি সেমি সলিড মিশ্রণ। এই সেমি সলিড মানে কঠিনও না তরলও না,
এতে কণার আকার 10⁻⁶ মিটার চেয়েও বেশি হয়। এই কণাগুলোর যে বিস্তৃত দশার যে কণাগুলো থাকে দানাদার, সেগুলো 10⁻⁶ মিটার চেয়েও বেশি হয়। দীর্ঘদিন রেখে দিলে পাত্রের তলায় বিস্তৃত দশার কণা জমা হয়। এই কণাগুলো নিচে অদক্ষী বিষয়ে পড়ে থাকে সাসপেনশনে। ঠিক আছে, তাহলে আমি একটা লাস্ট আঁকি। ধরো এটা একটা এই অংশটা, এটা পুরোটা হচ্ছে সাসপেনশন, উপরটা হচ্ছে বিস্তার মাধ্যম, আর নিচে যেটা তলানি হিসাবে থাকে সেটা হচ্ছে তোমার কি বিস্তৃত দশা। তো এটা মাথায় রাখবা, বিস্তৃত দশার কণা জমা হয়। মাইক্রোস্কোপের সাহায্যে বিস্তৃত দশার কণাগুলোকে দেখা যায়, কণাগুলোকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায়। এর মাধ্যমে আর কিছু মনে রাখতে হবে, কিছু বিস্তৃত দশা আর তার মাধ্যম, বিস্তৃত মাধ্যমগুলো একটু জানতে হবে। যেমন কার ক্ষেত্রে বিস্তৃত মাধ্যম হচ্ছে কি অ্যান্টাসিড সিরাপ, অ্যান্টাসিড সিরাপের ক্ষেত্রে অ্যান্টাসিড সিরাপের মধ্যে বিস্তৃত দশা হচ্ছে তোমার কি কঠিন তরল, কঠিন তরল। ঠিক আছে, কঠিন তরল অবস্থা থাকে, মানে কঠিনও থাকে তরলও থাকে। আর কুয়াশা, কুয়াশার মধ্যে, ঠিক আছে, যেটা আমরা যে বাইরে যে কুয়াশাটা দেখি সেটা কি থাকে, গ্যাসীয় অবস্থা থাকে, তরল গ্যাসীয়, তরল গ্যাসীয়। এটা মানে কি বোঝাচ্ছে, তরল গ্যাসীয় বলতে কি কুয়াশা যখন দেখা যাবে সেখানে দেখবা একটু গ্যাসীয় অবস্থা থাকে ভিতরের মধ্যে, এবং তরল মানে জলীয় বাষ্পটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই তরল গ্যাসীয় অবস্থা সেখানে কুয়াশার মধ্যে কি থাকে, বিস্তৃত কুয়াশা যে বিস্তার মাধ্যম সেখানের মধ্যে, সেখানে জলীয় অংশটা বা গ্যাসীয় অংশটা সেখানে বিস্তৃত দশা অবস্থা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সাসপেনশন প্রক্রিয়া গেল। এখন আসো কোয়াগুলেশন। কোয়াগুলেশন হচ্ছে কি, যে প্রক্রিয়ায় দশার কণাগুলো পরস্পরের কাছাকাছি এসে বৃহৎ গুচ্ছকণায় পরিণত হয় তাকে কোয়াগুলেশন বলে। আসলে যেমন কলাইড ধর্মী মিশ্রণগুলো, যেমন দুধের মধ্যে যে মিশ্রণটা, দুধের ধর্মটা হচ্ছে কলাইড ধর্ম দ্রবণ। ঠিক আছে, এই কলাইড দ্রবণে কি হয়, এই কণাগুলা, এই দুধের কণাগুলো পরস্পর কাছাকাছি আসে না, তারা পরস্পরকে বিকর্ষণ করে। কেন? তাদের মধ্যে সহধর্ম চার্জ বিদ্যমান। ঠিক আছে, তাদের চার্জ সবার একই, তাই তারা পরস্পরকে কাছে আনে না, তখন তাদের পরস্পরকে বিকর্ষণ করে, তাই তখন সেই অবস্থায় তারা জমাট বাঁধে না। তা এখন কি করব, সেখানে এমন কিছু তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য যদি যোগ করি, তখন সেখানে কি হবে, ওই দুধের বিস্তার পৃথকীকরণ ঘটে, তাদের মধ্যে একটা প্লাস মাইনাস আয়ন চার্জ সৃষ্টি হয়, এবং সেখান থেকে কী হয়, ওই তাদের জমাট বেঁধে ফেলে। কিভাবে? তাদের মধ্যে তখন ওই যে কাজটা করবে না কোনটা, ওই তারা যে পরস্পর বিকর্ষণ করে, তখন তারা ওই যে আমি একটা যে জিনিসটা যুক্ত করব, যে কোয়ালেন্ট পদার্থ, কোয়াগুলেন্ট পদার্থ যখন যুক্ত করার পর, তখন তাদের মধ্যে কি হয়, ওই জমাট বেঁধে যায়। এই প্রক্রিয়াটা একটু আমরা একটু দেখি। যেমন একটু খেয়াল করো, এখানে বলছে কি লেবুর রস যোগে দুধের বিস্তৃত দশার পৃথকীকরণ। মানে কি, ধরো এটা হচ্ছে কি আমাদের তরল দুধ, বা মার্কেটে যে দানু দুধ বা যে পাউডার দুধগুলো পাওয়া যায়, পাউডারগুলো দেখবা একটু কি কণাগুলো একটু কি দানাদার থাকে, সেটা হচ্ছে কি বিস্তৃত দশায় দানাদারটা। তো ওখানে যখন আমরা পানিতে বা কোনো কিছু গরম করবো, তখন দেখবো ওখানে সহজে সেগুলো জমাট বাঁধতেছে না, তখন কি হয়, এই দশাগুলো আমি একটু আঁকি, দূষক, এগুলোকে দূষক বলি। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে কি করব, এগুলো হচ্ছে কি দুধের কণাগুলো, বাইরের থেকে যখন কোয়াগুলেন্ট যুক্ত করব। কোয়াগুলেন্ট বলতে কি ওই লেবুর রস। ঠিক আছে, লেবুর রসটা কোয়াগুলেন্ট হিসাবে, যে পদার্থের কারণে কোয়াগুলেশন ঘটে, এই লেবুর রসের কারণে কিন্তু কি ওগুলো জমাট বাঁধে, একসাথে জমাট বাঁধে অতকি হিসেবে পড়ে থাকে পাত্রের নিচে, তখন সেটাকে বলা হয় কোয়াগুলেশন। আর যে পদার্থের কারণে এই কোয়াগুলেশনটা ঘটছে, এখানে লেবুর রসের কারণে ঘটবে, সেটা আমি দেখাচ্ছি। দুধের মধ্যে কি হয়, দুধের মধ্যে যখন তুমি লেবুর রস দেবা, তখন দেখবা কি ওই দুধের কণাগুলো ফেটে যাচ্ছে, মানে কি ওগুলো দেখবা একটা জমাট বেঁধে গেছে। জমাট বাঁধতে পারে কিরকম, এখানে যখন লেবুর রস দিলাম, তখন এই লেবুর রসের যে কণাগুলো আছে, ধরো এগুলা কি করে, এই কণাগুলা সেগুলো এটার সাথে যুক্ত হয়ে যায়, এগুলোর সাথে এই কি আর দুধের কণাগুলোর সাথে যুক্ত হয়ে কি হয়, এগুলো পাত্রের নিচে তলানি হিসাবে পড়ে থাকে, পাত্রের নিচে তলানি হিসাবে পড়ে থাকে।
খেয়াল করো, পাত্রের নিচে তলানি হিসেবে পড়ে থাকে। পাত্রের নিচে তলানি হিসেবে যখন পড়ে থাকবে তখন এগুলাকে আমরা কি বলবো? কোয়াগুলেশন প্রক্রিয়া বলবো এটাকে। এই কোয়াগুলেন্টের কারণে কি হয়, এই কোয়াগুলেশনটা ঘটছে, সেটা পাত্রের নিচে অর্ধেক হিসেবে পড়ে গেল। তাহলে যে পদার্থটির কারণে কোয়াগুলেশন ঘটে তাকে কোয়াগুলেন্ট বলে। আর এই প্রক্রিয়ার মাধ্যমে দশার কণাগুলো, এই লাল লাল যেগুলো দেখাচ্ছিলাম দশার কণাগুলা, এটা হচ্ছে বিস্তৃত দশার কণাগুলা পরস্পর কাছাকাছি চলে আসছে, দেখছো, পরস্পর কাছাকাছি চলে আসছে, একটা বৃহৎ একটা গুচ্ছাকারে পরিণত হয়, তাকে আমরা কোয়াগুলেশন বলবো। ক্লিয়ার? আশা করি সাসপেনশন এবং কোয়াগুলেশন সম্পর্কে আইডিয়াটা বুঝতে পারলাম। আমরা যে কোয়াগুলেন্টের মধ্যে, কোয়াগুলেশনের মধ্যে কলয়েড সম্পর্কে বলেছি, সেই কলয়েডের সম্পর্কিত একটু ধারণাটা আমরা একটু বিস্তারিত আলোচনা করি। কলয়েড জিনিসটা কি? কলয়েড জিনিসটা হচ্ছে কি, ওই যে সমশত্রু মিশ্রণে যেখানে কণার আকার tan−4 থেকে tan−7 সেন্টিমিটারের মধ্যে থাকে তাকে কলয়েড বলে। অ্যাসলাইকেস আমি একটু বলে, তোমরা যখন কোনো লেবুর শরবত করো, তো লেবু আর পানি যখন শরবতটা বানাও তখন যে ঘোলাটা অংশটা দেখা যায় সেটাই কিন্তু কলয়েড ধর্ম। বা তোমরা যখন দুধ খাও, তো দুধ খাওয়ার পর যখন এই গ্লাসের মধ্যে যখন দুধটা যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, সেখানে যদি আবার পানি ঢালো, দেখবা সেখানে একটা ঝাপসা, একটা হালকা মানে একটা সাদা ঝাপসার মতন একটা, আবার সে পানির কালারটা হয়ে গেছে, তখন ওটা মনে হবে অনেকটা দুধের মতন। তো এই মিশ্রণগুলোকে বলা হচ্ছে কলয়েড মিশ্রণ। মানে বুঝছো, সমশত্রু মিশ্রণে যেখানে কণার আকার tan−4 থেকে tan−7 সেন্টিমিটারের মধ্যে থাকবে তাদেরকে আমরা কলয়েড বলবো। এবং এগুলো অনেকটা আগের ধর্ম মতনই থাকে, যেমন দুধ খাওয়ার পর দুধের যে কণাগুলো লেগে থাকে গ্লাসের মধ্যে, সেখানে যে আবার পানি দাও সেটা আবার একটা ঝাপসা, একটা ঘোলাটে দুধের মতো দেখাবে। তো এটার প্রকারভেদ অনুসারে এটার গঠনের ভিত্তিতে কলয়েড 3 প্রকার, যেমন সল, জেল, ইমালসল। তাই সলটা কি, যদি কোনো বস্তুর কণা অন্য দশা বা মাধ্যমে বণ্টিত হয় তবে সৃষ্ট বিন্যাসকে সল বলে। এগুলো একটু মুখস্থ রাখবে, এগুলো একটু সংজ্ঞাতে আসে। সেগুলো হচ্ছে কি, যদি কোনো বস্তু কণা অন্য দশায়, মানে একটা বস্তু কণা যেমন অ্যারোসেল, এখানে এক্সাম্পল হিসেবে অ্যারোসল বললাম, অ্যারোসেলের মধ্যে যে কণাগুলো আছে, যদি কোনো বস্তু কোনো অন্য দশায় বা মাধ্যমে বণ্টিত হয় তবে সৃষ্ট বিন্যাসকে সল বলে। এই অ্যারোসলের মধ্যে যে প্রক্রিয়াটা হয় সেটাকে সল বলা হয়, এই জন্য এটার নাম অ্যারোসল। জেল, তরল মাধ্যমে কঠিন বস্তু সল। এই তরল মাধ্যমে জেল বলতে আমরা কি বলি, যেমন বিভিন্ন ধরনের জেলি বা আমরা হেয়ার জেল যেগুলো ইউজ করি সেগুলোতে আমরা জেল বলে থাকি। তরল মাধ্যমে, যখন মাধ্যমটা তরল থাকবে, কঠিন বস্তুর সল, এই যে সলটা কিছুক্ষণ আগে বলেছি, সলগুলো একত্রিত হয়ে একটা ক্রস লিঙ্কেড বা ব্রিজড, ক্রস লিঙ্কেড কাঠামো সৃষ্টি করে। ক্রস লিঙ্কেড মানে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? যুক্ত সিস্টেমের মাধ্যমে যে গঠন লাভ করে তাকে জেল বলে, যেমন দই, জেলি ইত্যাদি। এই কলয়েডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইমালশন। ইমালশন এক প্রকার কলয়েড যেখানে বিচ্ছুরিত মাধ্যমে বিচ্ছুরিত কণাগুলো ছড়িয়ে থাকে। যেমন দুধ হলো পানিতে চর্বি ইমালশন, কিন্তু মাখন হলো চর্বিতে পানি ইমালশন। এই জিনিসটা হচ্ছে ইমালশনের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা হচ্ছে কি, প্রথমে আমি একটু দেখি, দুধ হলো পানিতে, মানে পানিতে তেলের ইমালশন আর তেলে পানির ইমালশন। পানির পরিমাণ বেশি থাকবে, তেলের পরিমাণ কম থাকবে, সেটা হচ্ছে পানিতে তেলে ইমালশন। আর তেলে পানি ইমালশন হচ্ছে কি, তেলের পরিমাণ বেশি থাকবে, পানির পরিমাণ কম থাকবে। তুমি এভাবে একটু মনে রাখবা, যেমন পানিতে তেলে ইমালশন, দুধ, স্নোপ ইত্যাদি। এখানে দুধে 87% পানি ও 13% চর্বি থাকে, অতএব দুধ হলো পানিতে তেলের ইমালশন। পানিতে তেলের ইমালশন হচ্ছে একটা উদাহরণ, হচ্ছে দুধ। এখানে পানির পরিমাণটা বেশি থাকবে, তেলের পরিমাণ, তেল বা চর্বির পরিমাণটা একটু কি তোমার কম থাকবে। আর তেলে পানি ইমালশন হচ্ছে মাখন। মাখনের মধ্যে দেখবা পানির পরিমাণটা কম কিন্তু চর্বির পরিমাণটা বেশি সেখানে, ঠিক আছে? তেলের পরিমাণটা একটু বেশি আর কি। তার মাখনের 40% চর্বি, 16% পানি থাকে। মাখন, চর্বিতে পানি ইমালশন, মানে দেখবো দুধের মধ্যে পানির পরিমাণটা বেশি, চর্বিটা একটু কম থাকে। তো এটাকে বলবো আমরা পানিতে তেলের ইমালশন। পানির মধ্যে সামান্য তেল আছে, আর তেলের মধ্যে, তেল মানে চর্বি, চর্বির মধ্যে সামান্য পানি থাকলে, যেমন মাখনটা চর্বি পুরোটা, কিন্তু ওখানে সামান্য সামান্য পানি আছে, সেটা হচ্ছে তেলে পানির ইমালশন। সেখানে চর্বি মনে রাখবা, যেটা বেশি তেলে পানি মানে চর্বির পরিমাণটা বেশি, পানির পরিমাণটা কম। এটা বেশি, এটা কম। এটার ক্ষেত্রে সেম, এটা বেশি, এটা পরিমাণটা কম। এভাবে একটু মনে রাখবা। তা আসল সংজ্ঞাটা কি, কোনো তরল প্রকৃতির বিস্তার মাধ্যমে অপর একটি বিপরীত মেরুধর্মী তরল বিস্তৃত দশা ছড়িয়ে থাকলে সে কলয়েড তৈরি হয়, যে কলয়েড তৈরি হয় তাকে ইমালশন বলে।
কোনো একটা তরল প্রকৃতির বিস্তার মাধ্যম, ধরো কোনো একটা তরল প্রকৃতি, ধরো দুধ, দুধের মধ্যে পানি, ঠিক আছে, তরল প্রকৃতির বিস্তার মাধ্যম। অপর একটি চর্বি, অপর একটি বিপরীত মেরুদণ্ডী, পানির বিপরীত হচ্ছে চর্বি, এরকম মেরুদণ্ডী তরল বিস্তৃত, এটাও একটা তরল থাকে বিস্তৃত দশা ছড়িয়ে থাকলে, ওই পানির সাথে চর্বি যখন ছড়িয়ে থাকে তখন যে কলেরটা গঠন হয় তখন সেটাকে আমরা ইমালশন বলবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কলের সম্পর্কে ধারণা। এগুলো একটু মুখস্থ করবো, এগুলো একটু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক একটু বেশি আসে, আর সাথে পার্সেন্টেজগুলো এমসিকিউতে একটু বেশি আসে। ঠিক আছে।